আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। কিশোরগঞ্জের হাওর এলাকায় টানা বৃষ্টিতে ফসল নষ্টের পাশাপাশি রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে, ফলে মাঠ থেকে ধান সহজে ঘরে তুলতে পারছেন না। চাষিরা বলছেন, হাওর এলাকায় টেকসই রাস্তা না থাকায় প্রতি বছর তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়। সেই বৈশাখের শুরু থেকেই কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকদের যে দুর্ভোগ, টানা বৃষ্টি, তাতে ধান তলিয়ে যাওয়া, এখনো পর্যন্ত তারা টিকে আছে। বৈশাখের শেষের দিকেও এসে তারা ধান কাটছেন, সেই ধান কর্তন করে জমিতেই রেখে দিচ্ছেন, কেউ বা রাস্তায় তুলছেন। কিন্তু ধান যে জমি থেকে সেই ধান খলায় নিয়ে আসবে, সেই রাস্তাটুকু কিন্তু এখানে নেই। বৃষ্টি হলে তো সমস্যা শেষ নেই। হাওড়ের থেকে আমরা মুড়ি নিয়ে আইতে পারি না, আইলে বাড়ির বাড়িতে আমরা বাড়ির কলা পর্যন্ত যাইতে পারি না। রাস্তা খুবই ভয়ঙ্কর খারাপ। আমরা ধান টান কিছু আনতে পারি না, সড়কের লেগিন সড়কের পরে কাটা লড়াই পানি উঠে উঠছে, কোনো রাস্তা খারাপ, সব কিছু আমরা শেষ। কৃষকরা যেটি অভিযোগ করছেন যে হাওরের অন্যান্য জায়গায় যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, এই ইটনা উপজেলার বড়হাত কবিলা গ্রামে কিন্তু সেই ডেভেলপমেন্ট হয় নাই, যার দরুন তারা অনেক পিছিয়ে আছে। 50 কাটা ক্ষেত এখনো বন্ধে রয়েছে, তো এটা এখনো কাটতে পারতেছি না আমরা। হঠাৎ করে আমরা যদি কোনো কারণবশত একজন লোক অসুস্থ হয়, ফট করে আমরা লয়ে যাবো এক ক্লিনিকে বা কোনো এক হাসপাতালে, এই সুবিধা আমাদের নাই। 10 দিন ধরে গাড়ি নিয়ে বসা, কালকে আবার গাড়ি বাইরেছি, গাড়ি বাইরানোর পরে বৃষ্টি এসে পড়ছে। এখন এই যে কাটা আগে টানতাম 200 টাকা 300 টাকা, এখন 600 টাকা দিলেও আমরা পথে মিলে না। তেল খরচা বেশি, তেলের দর বেশি, আবার যাইতে পারি না, অনেক কষ্ট। আমার লেবার খরচা বেশি। জেলায় 1,68,262 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে, এর মাঝে হাওড়ি করা হয়েছে 1,04,800 হেক্টর জমিতে। এই পর্যন্ত প্রায় 95% জমি কর্তন করা হয়েছে। জেলায় 13,000 হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে, 60,000 কৃষক ক্ষতির মুখে পড়েছেন, প্রায় 300 কোটি টাকারও উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটি বলছেন এখানকার কৃষকেরা। কিশোরগঞ্জের হাওর অঞ্চল থেকে মশিউর রহমান নাদিম, দীপ্ত সংবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতার সহ কয়েক দফা দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম। হালিম, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ক্যাম্পাসে বর্তমানে কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। দৃশ্যমানা, আমি এই মুহূর্তে রয়েছি যেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেটি নতুন প্রশাসনিক ভবন, তার সামনে রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সকাল 10টার দিকে ঠিক এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেটি নতুন প্রশাসনিক ভবন রয়েছে, তার সামনে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে অবরোধ শুরু করে, এবং তারা যে মূল ফটক থেকে শুরু করে পিছনের ফটক তারা এখানে কেসিগেটগুলো লাগিয়ে দিয়ে তারা এখানে অবস্থান নিচ্ছেন। এবং তাদের মূল দাবি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে গত 12ই মে যেটি সাবেক ফজিলতুন্নেসা হলের সামনে যে একজন নারী শিক্ষার্থীকে বহিরাগত এক যুবক যে ধর্ষণের চেষ্টা চালায়, এবং সেই বিষয়ে আশুলিয়াতে একটি মামলা হলে কিন্তু অদ্যাবধি কিন্তু 107 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই যে ধর্ষকের যে চেষ্টার যে আসামি তাকে গ্রেফতার করা হয়নি। তার আলোকে কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি ভবন তারা সেটিও ঘেরাও করে ভিসি ভবনের সামনে রাত্রে অবস্থান করেছেন, এবং পাশাপাশি গতকালকে কিন্তু যেটি প্রক্টর অফিস অবাঞ্ছিত ঘোষণা করে তালা লাগিয়েছে, এবং আজকে সেই যে তারা যে পূর্ব ঘোষণা অনুযায়ী যে কর্মসূচি দিয়েছিল সেই কর্মসূচি তারা পালন করছেন। এবং এখানে কিন্তু যেটি আমরা দেখতে পাচ্ছি, এখানে যারা একেবারে অনেকে প্রবেশ করতে পারছেন না, এবং সকালবেলার দিকে আসা যাওয়া করতে পারলে কিন্তু এখন এই মুহূর্তে তারা মূল ফটকের সামনে অবস্থান করছেন, এবং যতক্ষণ পর্যন্ত এই ধর্ষকের চেষ্টার যে আসামি সে গ্রেপ্তার না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন বলে আমাদের জানিয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় যে এই আন্দোলনকারীরা যেটি আমরা দেখতে পেয়েছি যে ভিসি ভবন ঘেরার সময় যে তারা ভিসির সাথে যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, সেখানে কিন্তু তারা ভিসিকে একটি ফ্যাসিস্ট শব্দ ব্যবহার করে এমন অভিযোগ করেছেন। দর্শক
কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দুটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে দর্শন বিভাগের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তারই প্রতিবাদে একটি মানববন্ধন বিক্ষোভ করছেন এবং পাশাপাশি তারাও যদিও এই ঘটনার বিচার চায়, কিন্তু একজন তারা যেমনটি বলছেন যে এই যে গণঅভ্যুত্থানের যে একজন অভিভাবক শিক্ষক যিনি ভিসি কামরুল হাসান, তিনি অভিভাবক, তাকে এবং তিনি পাশে বিপদে তারা পেয়েছেন এবং তাকে এইভাবে ফ্যাসিস্ট বলা তারা প্রতিবাদ সেখানে একটি মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করছে। সব মিলে যদি আমরা দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে অন্যান্য যে শিক্ষা কার্যক্রম সেগুলো কিন্তু চালু রয়েছে এবং একই সাথে শুধু এখানে আমরা প্রশাসনিক ভবন যেটি তার সামনে এখানে কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছেন যারা এই আন্দোলনরত শিক্ষার্থীরা। সুমনা। হালিম, ধন্যবাদ আপনাকে। বান্দরবানের আলীকদমে দেখা দিয়েছে হামের প্রাদুর্ভাব। এ রোগের উপসর্গ নিয়ে 1 মাসে 5 শিশুর মৃত্যু হয়েছে। তবে হাম থেকে সুরক্ষায় টিকাদান কার্যক্রম চলমান বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বান্দরবনের আলীকদমের দুর্গম ইউনিয়ন কুরুকপাতা ক্ষুদ্র নৃগোষ্ঠী ম্রো অধ্যুষিত এলাকাটিতে 1 মাস ধরে দেখা দিয়েছে হামের প্রাদুর্ভাব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে হামে 23 এপ্রিল থেকে মের মাঝামাঝি পর্যন্ত 166 জন আক্রান্ত হন আর চিকিৎসা নিয়েছে 138 জন। উপসর্গের মধ্যে জ্বর, সর্দি কাশি ও শরীরে লালচে দাগ দেখা যায়। তারপরে যাই নফারে বেশি কষ্ট পাই বেলে আলীকদম হাসপাতাল আমি ভর্তি দিয়ে চিকিৎসা করে দিয়ে দুর্গম এলাকাতুন ডাক্তার নাই কিছু নাই এরে এখন হাম রোগ লাই আরা ভক্তি ঘুরিয়ে হাসপাতাল ভক্তি ঘুরিয়ে এর চিকিৎসা করিয়ে। স্থানীয় জনপ্রতিনিধি জানান, দুর্গম এলাকা ও মানুষের অসচেতনতার কারণে রোগীদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া যাচ্ছে না, ফলে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে হাম টিকা গ্রহণ ন করার কারণে আজকে এই বছরের প্রচন্ডভাবে আমার কুরুকপাতা ইউনিয়নের জনসাধারণ প্রতি হাম আক্রান্ত বেশি হয়। বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা মাত্র 31। হাসপাতালটিতে পর্যাপ্ত জনবল ও শয্যা সংকটের কারণে হাম সহ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদানে বেগ পেতে হচ্ছে বলে জানান চিকিৎসকরা। 3 গুণের চেয়ে বেশি রোগী নিয়ে আমরা এখন আসলে হিমশিম খাচ্ছে আমাদের, কারণ জনবল থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সব জায়গায় আমাদের সংকট রয়েছে। উপজেলা প্রশাসন আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে। আমরা সবগুলো দপ্তর একসাথে কাজ করে দ্রুত যে সমস্যা এখন আছে হামের প্রকোপ এটা থেকে কাটিয়ে উঠতে পারবো বলে বিশ্বাস করি। হাম ও উপসর্গে সারা দেশে এখন পর্যন্ত মৃত্যু 400 ছাড়িয়েছে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। কোরবানির ঈদ সামনে রেখে সারা দেশে জাল টাকা তৈরি চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। এই অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান চালাচ্ছে। ব্যক্তি পর্যায়ে জাল নোট নিয়ে প্রতারিত হওয়া ঠেকাতে সচেতন হওয়ার পরামর্শ পুলিশের। এই বছরের অন্যান্য সময়ের তুলনায় বাজারে বেশি ছড়িয়ে পড়ে জাল টাকা। সামনেই কুরবানির ঈদ, এ সময়ে অনেকে ভ্রাম্যমাণ দোকান থেকে নতুন টাকা কেনেন, কিন্তু সেই টাকা যে জাল নয় তার নিশ্চয়তা কোথায়? এটা তো আমরা ঠিক পাই, জাল দিতে পারবো না। ওটা ঠিক না পেলে তো আমার চালানই থাকবে না, দেখা গেছে 2-4-6 মাসে আমার চালান শেষ। ওটা ঠিক পাই। পুলিশ স্থানে ওপেন ব্যবসা, ওপেনই, এদের কোনো দুর্নীতি নাই, হয়তো দামে 10 টাকা বেশি, এটাই। মাগুরার ছেলে রেয়াজুল হক কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর গুলিস্তানে এসেছেন নতুন টাকা কিনতে। এখান থেকে নিলে গুলিস্তান থেকে আমি আসছি, কিন্তু অনেক দূর থেকে। আমার বাসা হচ্ছে মাগুরা, তো এখানে আসছিলাম টাকা নেওয়ার উদ্দেশ্যে আসছি। এটা হচ্ছে ঈদের সময় একটা সেলামে দেওয়া বাচ্চাদের বা অন্যান্য সেলামে, সেক্ষেত্রে নতুন টাকা দিলে আর কি তার খুশি হয় আর কি। সাধারণত অনেকেই জাল টাকা চেনেন না। কিভাবে বুঝবেন আপনার হাতের টাকা জাল কিংবা আসল? চলুন জেনে নেই আসল এবং জাল টাকার পার্থক্য। বাংলাদেশে এই ব্রোকাররা এমন কোনো মেশিন তৈরি করতে পারে না যেটা টাকশাল তৈরি করে। সেটা হচ্ছে টাকার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে। আমি সব কিছু বাদ দিলাম, শুধুমাত্র আমার এই আঙ্গুলটা এ যায় লেখার উপর দিয়ে এমনি করে আলতোভাবে বুলালাম। বুলালে আপনার হাতটাও আনেন, এই যে দেখেন এখানে পার্থক্য বোঝা যাবে, উঁচু নিচু বোঝা যাবে, আপনার হাতে বাজবে। এই যে এর মধ্যে জলছাপা আছে, জলছাপাটা তৈরি করতে পারে, এটাও মুখ্য বিষয় না। যে টাকার অনেক বৈশিষ্ট্য আছে। তারপরে একটা কাগজ ধরলে বুঝতে হবে যে টাকার মধ্যে লেদার থাকে, তো শুধু কাগজ যেটা ওইটা এটার মধ্যে এতটা হার্ড হবে না। ঈদকে সামনে রেখে এরই মধ্যে সারা দেশে জাল টাকা ছড়িয়ে দিতে
সক্রিয় চক্রের সদস্যরা। সম্প্রতি রাজধানীর উত্তরা ও গাজীপুরে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জাম ও জড়িতদের গ্রেপ্তার করেছে পুলিশ। এ ধরনের অভিযান আরও চলবে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের ডিএমপির পক্ষ থেকে, হাট কমিটির পক্ষ থেকে এবং বিভিন্ন ব্যাংকের বুথ সেখানে বসবে। সেখানে কিন্তু জাল টাকা শনাক্তকারী মেশিন সহ বুথ প্রতিষ্ঠিত হবে এবং সেখানে এই যারা গরু কেনাবেচা করবে তারা কিন্তু টাকাগুলি সেখানে চেক করে নিতে পারবে। কোনো ব্যক্তি যদি জেনে শুনে জাল নোট তৈরি করেন তবে তার যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ডের বিধান রয়েছে দেশের প্রচলিত আইনে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা মিজানুর রহমান সিনহার জানাজা সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং বিএনপির নেতাকর্মীরা জানাজায় উপস্থিত ছিলেন। মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এক শোক বার্তায় বলেন, দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে মিজানুর রহমান সিনহার অবদান স্মরণীয় হয়ে থাকবে। শনিবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে 82 বছর বয়সে তিনি মারা যান। লালমনিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেলে পাটগ্রাম উপজেলার দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ভারত থেকে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করেন বলে জানিয়েছে পাটগ্রাম থানার ওসি নাজমুল হক। পরে তাকে লালমনিরহাট জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। জেলা পুলিশ জানিয়েছে সাব্বির বিন শামসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা রয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি পাগলা কুকুরের কামড়ে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। এক সপ্তাহে মৃত্যু হয়েছে 5 জনের। স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না পাওয়ায় স্থানীয়দের মধ্যে জলাতঙ্কের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নে একটি পাগলা কুকুরের কামড়ে 5 জন মানুষ মারা গিয়েছেন। চিকিৎসাধীন রয়েছে অন্তত 20 জন। ফলে এই এলাকাতে এখন সাধারণ মানুষের মাঝে একটি ভীতি তৈরি হয়েছে। পাশাপাশি এই এলাকার সাধারণ মানুষরা মৃত্যু ব্যক্তি এবং জলাতঙ্ক রোগে আক্রান্ত ব্যক্তিদের বাসাতে যেতে কিন্তু অনেকে ভয় করছেন। পাগলা কুত্তে কামড়াচ্ছে আমার মারে, মানে আক্রান্ত কুত্তে আসি যখন বুকে কামড়াইছো তখন আমার ছেলে একটা নাটি দিয়ে বাইরে হয়েছে। এই লোকগুলো যে ক্ষতিগ্রস্ত হয়ে আছে, আরো আতঙ্কের মধ্যে লোক আছে, মহল থেকে একটা খোঁজ খবর নিবি কি দেখাশোনা করি লোকগুলো বিষয় দিয়ে পাশে দাঁড়াইবে। হঠাৎ যেন এরকম মহামারী আমরা জীবনে দেখি নেই। আমরা এখন ঘর থেকে বাইরে ভয় পাচ্ছি। গত কয়েকদিন আগে যে মা তার 3 সন্তানকে পরম যত্ন এবং লালন পালন করেছিলেন, সেই মা কিন্তু কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে গতকাল মারা গিয়েছেন। তার 3 পুত্র এখন মা হারানোর বেদনা এবং শোকে কাতর হয়ে তার যে কবরটি রয়েছে সেই কবরের পাশে তারা এখন দাঁড়িয়ে আছেন। আমি একটু শুনবো তাদের কাছে সেই কথা। আপনার মা আসলে কিভাবে মারা গেল একটু বলবেন? আমার মা গোসল করে আসতে ধরছে, একটা পাগলা কুকুর এসে আমার মাকে প্রথমে আক্রমণ করছিল নাকে আক্রমণ করার পরে মা ঝাড়া দিছে, পড়ে গেছে। আবার নেক্সট টাইম আবার এসে এই চোখের এই জায়গায় আক্রমণ করছে, এটা পুরোটাই ছিঁড়ে নিচ্ছে। ছিঁড়ে নেওয়ার পরে আমার চাচা ইমার্জেন্সি ভাবে গাইবান্ধায় নিয়ে যায়, কিন্তু গাইবান্ধায় কুকুরের ভ্যাকসিন না থাকার ফলে আবার ওখান থেকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ওখানেও ভ্যাকসিন পাই না, আমরা সঠিক চিকিৎসা পাই না। যেখানে এতগুলা লোককে একটা পাগল কুকুর আহত করলো এবং মারা গেল, আমরা তারা সুচিকিৎসা পায়নি। বর্তমানে হাসপাতালে ভ্যাকসিন সরবরাহ নেই বলতে যেটা সরবরাহ এসেছিল সেটি শেষ হয়ে গেছে। আক্রান্ত রোগীর পরিবারের সদস্য এবং এই এলাকার মানুষের অভিযোগ, যথাসময়ে টিকা না পাওয়ার কারণে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে এই সকল মানুষরা মারা যাচ্ছেন। গাইবান্ধার কঞ্চিবাড়ি থেকে আতর রহমান রানা, দীপ্ত সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর নৌবাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছে ইউরোপের কয়েকটি দেশ। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, তেহরানের তত্ত্বাবধানে একটি ট্রানজিট ব্যবস্থার আওতায় পূর্ব এশিয়ার কয়েকটি দেশের জাহাজ হরমুজ ও লারাফ দ্বীপের দক্ষিণ রুট দিয়ে এই প্রণালী পার হওয়ার পর ইউরোপীয় দেশগুলো আলোচনা শুরু করে। আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখা এবং ইরানের সার্বভৌমত্ব রক্ষা করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার জন্য একটি পেশাদার পদ্ধতি চালুর প্রস্তুতি নিয়েছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।